দর্শক স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে। সঙ্গে আছে আমি রিয়াজ সেজান। অর্থনীতির কঠিন সব হিসাবকে সহজ আলাপে উপস্থাপন করাই আমাদের আয়োজনের লক্ষ্য। আমাদের আয়োজনে আমরা নানা ধরনের অর্থনীতি বিষয়ক অতিথি এবং ব্যবসায়ীদের আমরা রেখে থাকি। তাদের জীবনের গল্প জানি, সেই সাথে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কে তাদের অভিজ্ঞতার থেকে আমরা নিজেরাও সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। আজ আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। এই সময় যিনি সবচেয়ে ব্যস্ততা সময় কাটাচ্ছেন এবং তিনি দেশের বাইরেও অর্থনীতির নানা বিষয় নিয়ে কাজ করেছেন। আমাদের সাথে রয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান জনাব এম মাসুর রিয়াজ। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা একটু আড্ডার ছলেই আসলে আপনার কাছে আজকে গল্প করতে চাই, বিশেষ করে অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমরা আপনার সম্পর্কে জানার জন্য অনলাইনে একটু ঘাটাঘাটি করেছি। আমরা খুব বেশি অনলাইনে আপনার সম্পর্কে নাই, বিশেষ করে উইকিপিডিয়াতে খুব বেশি ইনফরমেশন আমরা পাইনি। তার বাইরেও আমরা কিছু ইনফরমেশন অন্য জায়গা থেকে আমরা নেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি যে আপনি বিশ্ব ব্যাংকের সাথে ছিলেন, আপনি বাইরে পড়াশোনা করেছেন। একটু আপনার ক্যারিয়ারের প্রথম দিকের গল্পটা প্রথম দিয়ে শুরু করতে চাই। আসলে আপনার ক্যারিয়ারটা কীভাবে শুরু হয়েছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টিভি এবং দেশ টিভির দর্শকদেরকে আমার শুভেচ্ছা। আমি আমার পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশ স্কুল কলেজ, তারপর যুক্তরাষ্ট্রে আমার পড়াশোনা। সেখান থেকে আমার প্রথম যদি বলেন প্রফেশনাল এনগেজমেন্ট শুরু হয়, আমি একেবারে আমার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি শেষ করার পরপরই আমি বিশ্ব ব্যাংকে ইন্টার্নশিপ করার সৌভাগ্য হয়েছিল। আমার বয়স তখন 21-22 বছর। জাস্ট আমি আমার আন্ডারগ্র্যাড কোর্স শেষ করলাম। তো সেই যে বিশ্ব ব্যাংকে এবং বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে, সেখানে আমাকে প্লেস করা হয়েছিল। তখন এটাকে বলা হয়তো পিএসডি অ্যান্ড ফাইন্যান্স ইউনিট, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স। এটা ইকোনমিক ম্যানেজমেন্ট, সেটার একটা ইউনিট, বড় টিম, সেটার একটা অংশ ছিল। এবং সেখানে আমার কাজ ছিল বাংলাদেশে তখন ব্যাংকিংয়ের বাইরে মাত্র ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অন্য অংশগুলো সেগুলো অত্যন্ত দুর্বল, যেমন ইন্স্যুরেন্স, ক্যাপিটাল মার্কেট। তখন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের বয়স 3 বছর, 93 বা 92-তে চালু হয়েছে। এটা 96-এর কথা বলছি আমি আপনাকে। তো আমাদের তখন বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকারকে একটা সহায়তা, মানে পলিসি অ্যাডভাইস এবং ওভারঅল প্রজেক্ট সাপোর্টে একটা পসিবিলিটি কনসিডার করছিল যে ফাইন্যান্সিয়াল সেক্টরকে ব্যাংক ব্যবস্থা নির্ভরতা অতিমাত্রায় কমানোর জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরের, বিশেষ করে ফাইন্যান্সিংয়ে যে আরেকটা বড় সুযোগ বাংলাদেশের জন্য ছিল, এবং যেটা তখন এগেইন 5-6 বছর হচ্ছে শুরু হয়েছে, কিন্তু একেবারেই মানে ক্ষুদ্র বা রুডিমেন্টারি অবস্থায় ছিল। সেটা হলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা লিজ ফাইন্যান্সিং। তখন আসলে মোর স্পেসিফিক্যালি কনসেপ্টটা যেটা এক্সপ্লোর করা হচ্ছিল যে বাংলাদেশে ব্যাংক ভিত্তিক ফাইন্যান্সিংয়ের বাইরে লিজ ফাইন্যান্সিং এবং লিজিং কোম্পানিজ অ্যাজ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই সেক্টরটা দাঁড়া করাতে গেলে কী ধরনের পলিসি রিফর্ম, ফাইন্যান্সিং অপশনস, অ্যাক্সেস টু ফাইন্যান্স, মার্কেট ডেভেলপমেন্ট, এগুলো প্রয়োজন, এবং বিশ্ব ব্যাংক সেই জায়গায় কী সাপোর্টটা করতে পারে বাংলাদেশ সরকার বা বাংলাদেশকে। এবং সেই যে মানে ডায়াগনস্টিকটা, সেই অ্যাসেসমেন্টটা, সেই টিমের অ্যাজ অ্যান ইন্টার্ন আমি তার একজন সদস্য ছিলাম। তো এর মাধ্যমে এটা আমার জন্য একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল। কেননা আপনি জানেন যে বিশ্ব ব্যাংক তারা যেই ধরনের কাজ, যেই পার্সপেক্টিভে কাজ করে, যেই ধরনের বিষয় নিয়ে কাজ করে, যেই অ্যাপ্রোচে কাজ করে, সাধারণত একটা কান্ট্রি অ্যাঙ্গেলে যায় যে একটা দেশের একটা পার্টিকুলার সেক্টর, সেটা অর্থনীতি হতে পারে, এডুকেশন হতে পারে, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার, রোডস, পাওয়ার। আবার যদি অর্থনীতি হয়, সেই অর্থনীতির ভিতর সেটা অ্যাগ্রো অথবা ম্যানুফ্যাকচারিং অথবা ফাইন্যান্সিয়াল সেক্টর, একটা মানে কান্ট্রি লেভেল বা সেক্টর লেভেল তারা কিভাবে একটা দেশ তার একটা পার্টিকুলার সেক্টরকে উন্নত করতে পারে, এবং দেশের যে অর্থনীতি, জনগণ, তারা কিভাবে সেটার বেনিফিট পেতে পারে, সেই অ্যাঙ্গেলে কাজ করে। তো এটা কিন্তু লাইফ চেঞ্জিং, কারণ খুবই, আমি বলবো যে বার্ডস আই পিকচার, মানে উপর থেকে পুরো জিনিসটা দেখার সুযোগ হয়েছিল। দ্বিতীয় হলো একটা মানে পুরো দেশের জন্য একটা ক্রিটিক্যাল পোটেনশিয়াল সেক্টর, যে ফাইন্যান্সিয়াল সেক্টরের অংশ হিসেবে
লিজ ফাইন্যান্সিং সেক্টর, লিজিং কোম্পানিজ, লিজিং রুলস পলিসিস কিভাবে আনা যায়, এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তৎকালীন যারা দেশি বিদেশি বিশ্বব্যাংক এক্সপার্টস ছিল বা কর্মকর্তা ছিল, তাদের গাইডেন্স বা তাদের যে জ্ঞান সেটার সম্বন্ধে জানার সুযোগ হয়েছিল। আর তৃতীয়ত, মার্কেট যে লিজ ফাইন্যান্সিং সেক্টর, সেটার পোটেনশিয়াল যারা আছে তখন অনলি 2-3টা ছিল, ইউনাইটেড ফাইন্যান্স, আইডিএলসি, এবং এগুলো তখন মাল্টি ন্যাশনাল ছিল, কিন্তু এগুলো মূলত বিদেশি ইনভেস্টমেন্টে ছোটোখাটো দেশের শেয়ার ছিল। তাদের সাথে যোগাযোগ, তাদের কথা শোনা, এবং লিজ ফাইন্যান্সিংয়ের যারা বেনিফিশিয়ারি হবে বাংলাদেশের, তখন তো আপনার মাত্র আমার এক্সপোর্ট গড়ে উঠছে, আমার এক্স্যাক্ট খেয়াল নাই, হয়তো $10 বিলিয়ন পার হয় নাই তখন আমাদের। তো লিজ ফাইন্যান্সিংয়ের যে পোটেনশিয়াল ইউজার যারা বেনিফিশিয়ারি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মূলত, বা ম্যানুফ্যাকচারিংয়ে যারা আছে, তাদের সাথে কথা বলা, এটা কিন্তু আমার জন্য একটা লাইফ চেঞ্জিং বা আমার ওরিয়েন্টেশন চেঞ্জিং একটা সিনারি ছিল। তো তখন থেকে আমার মাথায় কিন্তু একটা ঝোঁক এসছিল যে আমি যে প্রফেশনাল এনগেজমেন্টে যাব, সেখানে আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর, সেগুলোর যে কোনো মূল্য নাই তা না, সবারই সব জায়গায় মূল্য আছে, ইভেন ক্ষুদ্র পরিসরের যে কাজগুলো, সেগুলো হয়তো কোনো জায়গায় কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করছে, কিন্তু ওই যে সামগ্রিক মানে কান্ট্রি স্পেসিফিক অ্যাঙ্গেল, একটা জাতীয় ইস্যু, একটা সামগ্রিকভাবে অর্থনীতি, সমাজ, সামগ্রিকভাবে মানুষ তার বেনিফিশিয়ারি হবে, সেই অ্যাঙ্গেলের যে ইম্প্যাক্ট, এটা আমি কিন্তু ক্লিয়ারলি দেখেছিলাম, ইটস ভেরি হাই। মানে একটা কাজের মাধ্যমে আপনি অনেক বড় অবদান রাখতে পারেন। দ্বিতীয় হলো পলিসির নিয়ে কাজ করার যে একটা আনন্দ, যে এইটাতে যদি কোনো ধরনের একটা পজিটিভিটি আনা যায়, তাহলে একবারে একটা বড় গোষ্ঠী, মানে সেটা জনগণ, অর্থনৈতিক স্টেক হোল্ডার, তারা সেই সুবিধা পায়, দেশ এগিয়ে যায়। তো আমার মাথায় কিন্তু তখন থেকে এটার প্রতি ঝোঁক চলে এসেছিল, এবং তার সাথে সাথে ফাইন্যান্স, অ্যাক্সেস টু ফাইন্যান্স, মানে সার্বিকভাবে যদি মনে করেন সেটা সরকারের অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন, আর্থিক খাত, এই বিষয়টাও আমার মাথায় এক ধরনের একটা আগ্রহ সৃষ্টি করেছিল। কিন্তু এটা ছিল একদম শুরুতে, এরপরে আরো আছে, আমি বলছি, সেদিকে আমি যাই। কিন্তু আপনি যেই জায়গাটা বলছেন যে আপনি একটা সামগ্রিক অর্থনীতি নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন, আপনি শুরুতে যে জিনিসটা নিয়ে কাজ করেছেন সেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো, যে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সক্রিয় করা যায় এবং কিভাবে ব্যাংক নির্ভরতা কমানো যায়, সে বিষয়ে আপনি কাজ করেছেন। সেই ক্ষেত্রে আমরা এখনো তো আসলে ব্যাংক নির্ভর হয়ে আছি, এখনো তো আসলে এই ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে কাজে লাগাতে পারেনি। বিমা সেক্টরটা এখনো অবহেলিত হয়ে পড়ে আছে। মানে আমরা আসলে শেষ পর্যন্ত ফেল করলাম কেন? এই জায়গায় আসি, আপনার ক্যারিয়ারে ঢুকবো। জি, আমাদের আর্থিক খাত, ফাইন্যান্সিয়াল সেক্টর, এটা আসলে আমার অর্থনীতি যেই সাইজে এসে দাঁড়িয়েছে, সামনে যে সাইজে যাওয়ার সুযোগ এবং প্রয়োজন আছে, যেটা আমাদের লক্ষ্য, তার তুলনায় আর্থিক খাতের বিকাশটা খুবই লিমিটেড হয়েছে। এবং আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশের আর্থিক খাতের বিকাশটা অলমোস্ট 90% ব্যাংক ব্যবস্থা নির্ভর হয়েছে। এর ফলে দুটা সমস্যা হয়েছে। একটা হলো ব্যাংকের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, ব্যাংকিং সেক্টরের উপর। আমরা যে আজকে অনেক এনপিএল, বিশ্বের হাইয়েস্ট এনপিএল প্রায় 36% নিয়ে ডিল করছি, এটার একটা বড় কারণ ছিল লুটপাট। রাজনৈতিক প্রশ্রয়ে ব্যাংকের অনেক মালিকেরা লুটপাট করেছে। কিন্তু এর সাথে সাথে কিন্তু হিস্টোরিক্যালি কয়েক দশক ধরে আরও একটা কারণ এনপিএল এর পেছনে আছে, যে যেহেতু অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল সেক্টরের অন্যান্য খাতগুলো, যেমন ক্যাপিটাল মার্কেট, বন্ড মার্কেট, ইন্স্যুরেন্স মার্কেট, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদেরকে আমরা, বা লং টার্ম ফাইন্যান্সের যে অন্যান্য সোর্স থাকে, আমরা এগুলোকে যেহেতু আসলে ডেভেলপ করতে পারিনি, পুরো অর্থনীতির অর্থায়নের চাহিদার চাপটা এসে ব্যাংকিংয়ের উপর পড়ায় এখানে তাদের অ্যাসেট লাইবিলিটি টেনিওর মিসম্যাচ হয়েছে। যেমন অ্যাভারেজে ডিপোজিট আসে 1 বছর, সেই ডিপোজিটকে ব্যবহার করে লোন দিতে হচ্ছে 5 বছর, 6 বছর, আপ টু 7 বছর পর্যন্ত দিতে হচ্ছে। তো এই যে অ্যাসেট লাইবিলিটি টেনিওর মিসম্যাচ, এটাও কিন্তু একটা বড় কারণ ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা। সুতরাং আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে অন্যান্য এলিমেন্টস, যখন অন্যান্য সাবসেক্টর আমি বিকশিত করতে পারলাম না, শক্তিশালী করতে পারলাম না, ব্যাংক ব্যবস্থাকে সেই বোঝা বহন করতে হচ্ছে। তার সাথে 2014-15 পর থেকে এই রাজনৈতিক প্রশ্রয়ের যে লুটপাট, সেটা যুক্ত হয়ে আজকে আমরা 36%। এখন দেখেন, লুটপাটটা কিন্তু গত 1.5 বছর বন্ধ হয়ে গেছে একেবারে। অন্তর্বর্তীকালীন সরকার
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নেতৃত্ব গত অগাস্ট 2024 পরে একটা জায়গায় খুব ভালো কাজ করেছে, সেটা হলো ব্যাংকিং সেক্টরে যে দৈনন্দিন ভিত্তিতে লুটপাট হচ্ছিল এটাকে একেবারে জিরোতে নিয়ে আসছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা জিরো থাকলেও নতুন এনপিএল হবে না, এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারছি না। হয়তো লুটপাটের জন্য হবে না বা খুবই কম হবে, কিন্তু ধরেন বিজনেস সাইকেল যদি অর্থনীতি খারাপ থাকে, বিজনেস ডিফল্ট রিস্ক হতে পারে। আর তার সাথে সাথে ব্যাংকের উপর যদি এই অর্থায়নের এক্সেসিভ এবং আনফেয়ার বোঝা কন্টিনিউ করে, সেখানেও আমার দেখবেন যে ব্যাংকগুলো দুর্বল হবে বা অনেক ক্ষেত্রে এনপিএল হতে পারে। এবং এইটা যে আমরা পারিনি, এটার মূল কারণ আমাদের যে অর্থনীতির ফিলসফি ছিল, অর্থনীতির কৌশল ছিল আমাদের, বাই দ্য ওয়ে আমাদের অর্থনীতির কিন্তু কোনো লিখিত জাতীয় কৌশল নাই। আমাদের 5 বছর মেয়াদী পরিকল্পনাগুলো আসছে, একটা সময় আগের সরকারের সময় মানে সেটা অবশ্য বিএনপির সময় একটা ছিল, পতিত আওয়ামী লীগ সরকারের সময় 15-20 বছরের একটা দেয়, কিন্তু এগুলো খুব ভেগ। এগুলা অর্থনীতির দর্শন কি, সুযোগ কোথায়, রিস্ক কোথায়, ম্যানেজ করা হবে কিভাবে, অপরচুনিটির জন্য কিভাবে তৈরি হবে, কোন খাতে প্রায়োরিটি, এমপ্লয়মেন্ট কোথা থেকে আসবে, এমপ্লয়মেন্ট না মানে এটা কি জব লেড গ্রোথ, জব লেস গ্রোথ, কোন জায়গাটা অবভিয়াসলি আমাদের জব লেড গ্রোথ লাগবে। এই অর্থনৈতিক কৌশলটা কখনো আমাদের, ধরেন অন্যান্য অনেক দেশে এগুলো 3 বছর 5 বছর মেয়াদি কৌশল থাকে, এবং সেই অর্থনৈতিক উন্নয়নের কৌশলের সাথে মিলিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরেরও মানে কৌশল থাকে। তাহলে আমার যেহেতু অর্থনীতির কৌশলগুলো মাথায় মুখে মুখে আলোচনায় ছিল, কিন্তু অ্যাকচুয়ালি খুব সিস্টেম্যাটিক ডকুমেন্টেড কৌশল ছিল না, তার সাথে সাথে আমরা আর্থিক খাতের বিকাশে যে কৌশল, লং টার্ম ফাইন্যান্স, দীর্ঘমেয়াদী অর্থায়ন, যেটা নাই বললেই চলে বাংলাদেশে, এটার জন্য আমরা তেমন কিছু করতে পারি। কিন্তু আমরা তো এই পরিবর্তনটা দেখতে চেয়েছি, বিশেষ করে এই গভর্নমেন্ট শুরু করার সময় থেকে অন্তর্বর্তী সরকার আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন হোক, বিশেষ করে ইকোনমিতে একটা বড় ধরনের পরিবর্তন হোক, যেটা নিয়ে আমাদের আফসোস ছিল। এবং আমরা দেখেছি যে আপনারও সেই জায়গায় তাদের সাথে কাজ করার একটা সুযোগ হয়েছিল, এবং আপনি অন্যান্যভাবে কাজ করেছেন হয়তো, কিন্তু আসলে এইটার পরিবর্তনটা কি আমরা সেইভাবে দেখেছি এই সময়টা এসে? অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে কি ধরনের অর্থনীতি পেয়েছে সেটার উপর কিন্তু নির্ভর করবে আসলে তাদের পরবর্তী পদক্ষেপ কি ছিল, সেটা কতটা সফল বা অসম্পূর্ণ বা অসফল ছিল। উত্তরাধিকার সূত্রে একটা অত্যন্ত সংকটময় অর্থনীতি পেয়েছিল এই সরকার, কারণ আপনারা জানেন যে 2022-এর মাঝামাঝি সময় থেকে তার পূর্ববর্তী বেশ কয়েক বছরের ধারাবাহিক বিভিন্ন আমি বলি অ্যাভয়েডেবল পলিসি ফেলিওর, মানে ম্যানমেড, এগুলো মার্কেট রিস্কের জন্য হয়নি, মানে ঐচ্ছিকভাবে বেশ কিছু পলিসি দুর্বলতা ছিল, পলিসিগত ভুল সিদ্ধান্ত ছিল, এবং সুশাসনের ফেইলিওর। এগুলোর কারণে 2022-এর মে জুন থেকে বাংলাদেশ প্রথমবারের মতো স্বাধীনতা পরবর্তীকালে একটা ফুল ফ্লেজেড ম্যাক্রো বা সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জে পড়ে গেছিল। চাইতে প্রধান তাদের কর্তব্য ছিল এই ম্যাক্রো ইকোনমির ধারাবাহিক পতনটাকে রোধ করা। দ্বিতীয় আমি বলবো তাদের অর্থনৈতিক যে প্রায়োরিটিটা ছিল সেটা হলো যে অর্থনৈতিক সুশাসন একেবারে ভেঙে পড়েছিল, বিশেষ করে কয়েকটা ব্যাংকিং সহ আরও কয়েকটা খাতে। সেই সুশাসনের ধারাটা ফেরত আনা বা অপশাসনটাকে রোধ করা, তার সাথে সাথে ম্যাক্রো ইকোনমির চাপে অর্থনীতির বিভিন্ন প্রবৃদ্ধির চাকাগুলো ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছিল, সেগুলোকে বেগবান করা। আর এই সবগুলোকে কেন্দ্র করে সংস্কার, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, এই যে রাজনৈতিক পট পরিবর্তন, ব্যাপক গণ অভ্যুত্থান, তার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার যে একটা রাজনৈতিক ফেজ শুরু হলো, সেখানে কিন্তু ইকোনমি, সুশাসন, রাষ্ট্র, সরকার সব মিলিয়ে জনগণের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল সংস্কার। সুতরাং এই সংস্কারের একটা ধারা অর্থনৈতিক সংস্কারেও কিন্তু প্রায়োরিটি, অগ্রাধিকার হিসেবে সরকারের জন্য ছিল। তো সেই জায়গাটা আমি বলবো তাদের 4টা জায়গার মধ্যে 1.5টা জায়গায় ভালো সাফল্য আছে, আর 2.5টা জায়গায় সাফল্য কম বা অনেক কিছু আরো করা যেত। তো প্রথমে যেটা সেই বিষয়ে একটু আলাপ করবো, তবে একটা বিরতি নেওয়ার সময় চলছে। আমরা আপনার ক্যারিয়ার নিয়ে আলোচনা করছি, কিন্তু ওই একটু টার্ন করেছি, আবার একটু আসবো ওই প্রসঙ্গে। পাশাপাশি আগামী সরকারের কি করা উচিত সে বিষয়টা একটু জানা দরকার আছে। দর্শক, চলছে দেশ বাণিজ্যের আলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে, সঙ্গে আছে আমি রিয়াজ হাসান। আমরা আলোচনা করছিলাম অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সাথে রয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসুর রিয়াজ। আবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম সরকারের বেশ কিছু দায়িত্ব ছিল এবং সেখানে আপনি বলছিলেন যে দেড়টা ভালো করেছে, আড়াইটা এখনো ভালো করতে পারেনি। হয়তো পুরো বিষয়টা একটু জটিল ছিল, কিন্তু এই আড়াইটা ভালো করার দায়িত্ব তো আগামী সরকারের, সেই বিষয়টি জানবো। তবে আমরা ক্যারিয়ারের শুরুতেই আবার যাই। আপনি বিশ্ব ব্যাংকের সাথে একটা ইন্টার্ন করেছিলেন, তারপর আপনার ক্যারিয়ারটা কিভাবে টার্ন করলেন? তারপরে ইন্টার্ন, কিন্তু সেটা আমার তখন বয়স, যেটা বললাম, আমি মাত্র আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে আমার 21-22 বছর বয়সে তখন ইন্টার্নশিপ। তারপরে আমি একটা গ্লোবাল মাল্টি ন্যাশনাল একটা ফ্রেঞ্চ কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কাজ করি। সেটা আপনার ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ার সেক্টরে, বাট আমার কাজটা ছিল স্ট্র্যাটেজি। আমি সরাসরি সিইওর সাথে কাজ করতাম এবং সেখানে এই কৌশল, সেই বিষয়টা নিয়ে আমার মাথায় যে কোনো কাজ করতে গেলে যে কৌশল, যে কোনো সংগঠনকে সাকসেসফুল করতে গেলে, সেটা ব্যবসায়ী সংগঠন হোক, অন্য কোনো প্রতিষ্ঠান হোক, কৌশলের ভূমিকা এবং কৌশল কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই বিষয়টা আমি খুব ভালো, তখন আমার একটা সুযোগ হয়েছিল কাছ থেকে দেখার। এটা একটা ফরাসি মাল্টি ন্যাশনাল কোম্পানি। তারপর আমি আমার মাস্টার্স করার জন্য যুক্তরাষ্ট্রে চলে যাই। যুক্তরাষ্ট্রে আমি পড়াশোনা শেষ করে সেখানে আমি অর্থায়ন নিয়ে পড়াশোনা করি, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, এই ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, এই দুটো নিয়ে আমার পড়াশোনা ছিল। শেষ করে আমি কিছুদিন, অল্প সময়, 6 মাস যুক্তরাষ্ট্রে একটা বড় কোম্পানিতে আমি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করি, যেখানে আমার যুক্তরাষ্ট্রের মধ্যে যে পৃথিবীর সবচাইতে বড় অর্থনীতি, ধনাঢ্যতম অর্থনীতি, সফিস্টিকেটেড অর্থনীতি, সেখানে কিভাবে কাজ হয় সেটার একটা জানার সুযোগ পেয়েছিলাম। তারপরে আমি আমার দেশে আসার আগ্রহটা প্রবল ছিল। আমি যুক্তরাষ্ট্রে 1 বছরের কম সময়ে কাজ করে আমি দেশে এসে প্রথমে তৎকালীন সবচাইতে বড় বিদেশি ব্যাংক ANZ গ্রিনলেজ ব্যাংক, আমি সেখানে কিছুদিন কাজ করি এবং সেখানে আমি ধরেন মানি মার্কেটস, ফাইন্যান্সিয়াল ফরেন এক্সচেঞ্জ মার্কেটস, যেগুলো আবার সেন্ট্রাল ব্যাংকের সাথেও খুব যুক্ত। আপনি জানেন যে ফরেন এক্সচেঞ্জ নিয়ে অলমোস্ট ডেইলি মনিটরিং সেন্ট্রাল ব্যাংক করে, কিন্তু আমি সেই ব্যাংকের হয়েও, ANZ গ্রিনলেজ ব্যাংকের হয়ে মানি মার্কেট এবং ফাইন্যান্সিয়াল মার্কেটস নিয়ে কাজ করার আমার একটা সুযোগ হয়। কিন্তু তখন থেকে আমার যেটা ছিল, ওই যে একদম প্রথমে আপনাকে বলেছি যে নীতি কৌশল, নীতি কাঠামো, নীতি বিশ্লেষণ, একটা পুরো বার্ডস আই ভিউ, একটা সেক্টরকে কিভাবে দাঁড়া করানো যায় যার মাধ্যমে আপনি লং লাস্টিং ইম্প্যাক্ট, ওয়াইড স্প্রেড ইম্প্যাক্ট, অনেক মানুষের উপর অনেক বছর ধরে ইম্প্যাক্ট, সেই দিকে আগ্রহটা আমার অনেক বেশি ছিল। যার ফলে তখন আমি কর্পোরেট সেক্টর ANZ গ্রিনলেজ ব্যাংক থেকে আমি তখন একটা বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেসে আমি পড়ানো শুরু করলাম অ্যাজ এ লেকচারার অফ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস। এবং ওই পড়ানো অবস্থাতেই আমি বেশ কিছু, যেটাকে আমরা বলি কনসাল্টিং, পরামর্শক ক্যাপাসিটিতে আমি বিদেশি কয়েকটা প্রতিষ্ঠান, দেশি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সাথে সাথে সেগুলোতে আমি কিছু কাজ করি, যেগুলো আমাকে ওই যে নীতি কাঠামো, কৌশল, সেক্টরাল ডেভেলপমেন্ট, সংস্কার, কি ধরনের নীতি প্রয়োজন, কি ধরনের সংস্কার প্রয়োজন, অর্থনীতির প্লেয়ার্স কারা, তাদের ডাইনামিক্স কি, মার্কেট ডেভেলপমেন্ট কিভাবে হয়, এগুলো সম্বন্ধে আমার কিন্তু তখন একটা সম্যক ধারণা আসলো। এবং তার পরপরই আমি কয়েক বছর পরে যুক্তরাজ্যে আমার ডক্টরাল স্টাডি, PhDর জন্য আমি যাই ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। সেখানে আমি 3.5 বছর সময়ে আমি আমার PhDটা শেষ করি এবং করা অবস্থায় সেখানেও আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, সেখানে আমি একটা কোর্সের ইনস্ট্রাক্টর ছিলাম PhD স্টুডেন্ট হিসেবে। তার পরপরই আমি যেটা করি, যুক্তরাজ্যের যে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ পৃথিবীতে খুব বিখ্যাত ছিল, বরিস জনসনের সময় এটাকে তারা পররাষ্ট্র বিভাগের সাথে মার্চ করে দিয়েছে, কিন্তু DFID, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা ধরতে পারেন ছিল যুক্তরাজ্য সরকারের বিশ্ব ব্যাংক। মানে যুক্তরাজ্য সরকার তারা বিশ্বব্যাপী বিলিয়নস অফ পাউন্ডসের যে উন্নয়ন কর্মকাণ্ড, সেগুলোর দায়িত্বে যারা ছিল, এবং বিশ্বব্যাংক, IMF এ যুক্তরাজ্য সরকার যারা খুব প্রমিনেন্ট স্টেক হোল্ডার, তাদের সেই স্টেকটা যারা ম্যানেজ করতো, সেই ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যুক্তরাজ্য আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ, সেখানে ফুল টাইম জয়েন করি। আমাদের অ্যাডভাইজার ইন দ্য ইকোনমিক গ্রোথ টিম, আমরা
আমি সেখানে বেসরকারি খাত এবং সেটারই অংশ হিসেবে আমি বাংলাদেশের তাদের অফিসে এক পর্যায়ে জয়েন করি এবং আমার কাজের সেখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কাজের সুযোগ হয়েছিল, যেটা আমাকে কিন্তু আমার নিজের মানে আমার কোয়ালিফিকেশন, আমার কম্পিটেন্স, আমার আন্ডারস্ট্যান্ডিং সব কিছুতে অ্যাড করেছে। আমি একটা দেশের ধরেন তখন আমি যে সরাসরি কাজগুলো লিড করেছি তার মধ্যে ছিল বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, সেখানে কি ধরনের মানে নীতি, আইনি কাঠামো, সরকার বেসরকারি খাত কার কি কাজ, এগুলো নিয়ে আমার কাজ ছিল। দ্বিতীয় ছিল কেন্দ্রীয় ব্যাংকে মডার্নাইজেশনের অংশ হিসেবে আজকে যে ক্রেডিট সিআইবি বলে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, যেখানে একটা ব্যাংক কোনো ঋণ গ্রহীতার বা বড়োয়ারের তথ্য পাঠালে 1 মিনিটের মধ্যে চলে আসে, সেই জায়গাটাকে ফুললি এখন যে অটোমেশন আছে, আইনেরও পরিবর্তন, অটোমেশন, এই পুরো কাজটা আমাকে নেতৃত্ব দিতে হয়েছিল, যেটা বিশ্বব্যাংক গ্রুপের সহায়তায় ডিএফআইডির অর্থায়নে এবং ওভারঅল মানে এনগেজমেন্ট এটা করা হয়েছিল। তার সাথে সাথে তখন সরকারের বেসরকারীকরণ, আপনার মনে আছে প্রাইভেটাইজেশন একটা বড় এনগেজমেন্ট ছিল, সেই প্রাইভেটাইজেশনে আমাদের একটা বড় প্রকল্প, সেটার প্রকল্প নেতা আমি ছিলাম। আর 4 নম্বর করের সংস্কার, এনবিআর এর সাথে ডিএফআইডির একটা অনগোয়িং এনগেজমেন্ট ছিল, যেটার আন্ডারে লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটস, বিভিন্ন ধরনের ট্যাক্সের রিফর্ম করা হয়েছিল। সেইটারই যখন নতুন প্রোগ্রাম আসার সময় হলো, সেই প্রোগ্রামটাকে মানে কর কাঠামোর সংস্কার এবং এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি, সেই প্রকল্পটা আমি একেবারে ডিজাইন থেকে নিয়ে বাস্তবায়ন এবং এনবিআর এর সাথে সেই কাজটা করি। এবং এরই ধারাবাহিকতায় 2010-এ আমি বিশ্বব্যাংক গ্রুপে আমি জয়েন করি, তাদের বিনিয়োগ পরিবেশ সংক্রান্ত যে ডিপার্টমেন্ট, ইনভেস্টমেন্ট ক্লাইমেট ডিপার্টমেন্ট, সেটা বিশ্বব্যাংক গ্রুপের একটা খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ছিল। আমাদের পভার্টি রিডাকশন অ্যান্ড ইকোনমিক ম্যানেজমেন্ট ফ্রেম যে ওভারঅল ডিভিশন বা ভাইস প্রেসিডেন্সি, তার আন্ডারে একটা ইউনিট। এবং সেই বিশ্বব্যাংক গ্রুপে আমি প্রায় 10.5 বছর কাজ করে, যেখানে আমি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, সেটা বাংলাদেশ থেকে আমি এই 4টা দেশের উপরে কাজ করতাম। আমার সর্বশেষ 1 বছরের একটু 1.5 বছরের কাছাকাছি সময় আমি পূর্ব এশিয়াতে, আমি সিঙ্গাপুরে পোস্টেড ছিলাম, সেখান থেকে আমি পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে 11টা দেশের তাদের ইকোনমিক কম্পিটিটিভনেস, সেই বিষয়ের কাজের আমি ছিলাম ফোকাল পয়েন্ট বিশ্বব্যাংক গ্রুপ থেকে। তো তারপর আমার ওই যে দেশে ফেরা আসা, দেশের জন্য কিছু করা এবং নিজের স্বাধীনতা নিয়ে এই পলিসি রিফর্মস, অর্থনৈতিক উন্নয়ন, এই পুরো জিনিসটায় কাজ করা, সেই স্বপ্ন থেকে আমি এসে পলিসি এক্সচেঞ্জ অ্যাজ এ ধরেন ইকোনমিক পলিসি এবং মার্কেট ডেভেলপমেন্ট অ্যাডভাইজারি প্রতিষ্ঠান হিসেবে থিঙ্ক ট্যাঙ্কের মতোই আমি এটা স্থাপন করি এবং গত 5 বছর আমরা এটা নিয়েই কাজ করছি। একটু আমরা আলোচনা করছিলাম যে সরকারের 4টা বিষয়ে কাজ করার কথা ছিল, 1.5টা সফলতা পেয়েছে, আরো 2.5টাতে পায়নি। তাহলে যেটা পায়নি সেটা তো আগামী সরকারের হাতে বর্তায়, সেই 2.5টা কি, সেটা কিভাবে করা উচিত? আচ্ছা, তো চমৎকার প্রশ্ন করেছেন। আমি ওই 1.5টাও একটু সংক্ষেপে বলি, কারণ যেখানে সাফল্য আছে সেখানে ক্রেডিট দিতেই হয়, দেওয়া উচিত। আমি মনে করি প্রথম যে ইস্যুটা ছিল ম্যাক্রো ইকোনমির পতন ঠেকানো, সেই জায়গাটাই পুরোপুরি সাফল্য আছে, সম্পূর্ণ সাফল্য আছে। ম্যাক্রো ইকোনমির যে মাসিক ভিত্তি বা সাপ্তাহিক ভিত্তিতে পতন হচ্ছিল বিভিন্ন সূচকে, এটা কিন্তু 2024-এ বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্ব, অন্তর্বর্তীকালীন সরকার, তারা ক্ষমতা নেওয়ার 2-3 মাসের মধ্যেই পতনটা কিন্তু একেবারে মোটামুটি চেক করা গেছে, বন্ধ করা গেছে। এবং তার পরবর্তীতে 2025 জুড়েই আমরা দেখেছি যে সেই জায়গার বিভিন্ন সূচকে ধীরে ধীরে উন্নতি হয়েছে। যেমন রিজার্ভ 19-20 থেকে এখন 27 বিলিয়নের মতো চলে এসছে নেট রিজার্ভ। এক্সচেঞ্জ রেটে কোনো ধরনের টাকার মান পড়েনি, উল্টো ডলারের মান পড়ার কিছু প্রেশার ছিল। ইনফ্লেশন ধরেন এখনো হাই, কিন্তু 8.5-9% নেমে আসছে 12.5-13% থেকে। সুতরাং সেই জায়গাটায় কিন্তু পতন ঠেকানোতে সাফল্য আছে, যদিও কাজটা এখনো শেষ হয়নি। এই যে মানে মোটামুটি স্থিতিশীলতা আনা গেছে, এটাকে আরো শক্তিশালী ধারায় না নিলে 6-6.5%-এর গ্রোথে আমরা ফেরত যেতে পারবো না। সুতরাং সামনের সরকারকে, নতুন সরকারকে এই যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন, যেটা প্রাথমিক সাফল্য আছে, এটাকে আরো সুসংহত করার কাজ চালিয়ে যেতে হবে। আমার রিজার্ভকে কিভাবে আমি 35 বিলিয়নে নিতে পারবো, নেট রিজার্ভকে, আমার টাকার মান যাতে সামনে যখন ইম্পোর্ট আরো বাড়বে, ধরেন রাজনৈতিক সরকার আসলে ইনভেস্টর কনফিডেন্স বেড়ে ইম্পোর্ট বাড়বে, টাকার মানের উপর আবার প্রেশার আসতে পারে, আমি টাকার মান কিভাবে ধরে রাখবো। ইনফ্লেশন আমাকে 6.5-6% না আনা পর্যন্ত আমি লো ইনকাম মানুষ, ডোমেস্টিক ডিমান্ড, আভ্যন্তরীণ চাহিদা, এগুলোকে
চাঙ্গা করতে পারবো না। তো সেই জায়গায় নতুন সরকারের কাজ আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এখানে সাফল্য আছে এটাকে পতনটা ঠেকাতে। দ্বিতীয়টা যেটা আংশিক সাফল্য আমি বলছি, সেখানে ছিল অর্থনৈতিক সুশাসন। সেই জায়গায় ব্যাংকিং সেক্টরে আমি মনে করি সুশাসনটাকে সম্পূর্ণভাবে ফিরিয়ে নিয়ে আসছে। যেভাবে চুরি হচ্ছিল, যেভাবে ব্যাংকিং সেক্টরে একেবারে দিনে দুপুরে বিভিন্ন নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছিল, বাংলাদেশ ব্যাংককে স্বাধীনতা হরণ করে নিয়েছিল, খোড়ো করে রেখেছিল, সেগুলো কিন্তু সব কিছু মোটামুটি ফিরেছে। কিন্তু আমি আংশিক বললাম এই কারণে, আর্থিক খাতে এখনো সুশাসন ফেরানোর আরও কিছু কাজ করা যেত। যেমন আপনার এই যে এনপিএলগুলো আপনি কি করবেন 36%, সামনে হয়তো আর একটু বাড়তে পারে। 36% হচ্ছে এই কারণে, কারণ চুরিটা হয়ে গেছে কিন্তু ওই 24 অগাস্টের আগে রিপোর্টিংটা চাপিয়ে রাখা হতো। এখন প্রপার রিপোর্টিং হচ্ছে 10-11% থেকে এটা 36% এসে। এখন এই যে এনপিএল নিয়ে তো একটা ব্যবস্থা নিতে হবে। তো নিতে গেলে একদিকে যেমন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে এই এনপিএলগুলোকে মার্কেট বেসড ওয়েতে রিস্ট্রাকচারিং করা দরকার ছিল, সেটা আসলে 16 মাসে অ্যাসেট ম্যানেজমেন্ট লটা আসে নাই, কোম্পানিও আসে নাই। আপনার এইখানে এটার টাকা আদায়ের জন্য মানি লোন কোড থেকে নিয়ে আরও কিছু আইনের সংশোধন দরকার ছিল। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার জন্য যে অর্ডিন্যান্স, এটা ড্রাফট আকারে ফাইনাল স্টেজে গিয়ে পড়ে আছে গত কয়েক মাস ধরে। এটা আরও 6 মাস আগে হয়ে যাওয়া উচিত ছিল। ব্যাংক কোম্পানি আইন, ব্যাংকিং কর্পোরেট সুশাসন ফিরিয়ে আনতে সেটা ঢালাও সংস্কার প্রয়োজন ছিল, সেটাও এখন পর্যন্ত হয়নি। করবে বলেছে কিন্তু হয়নি। সেজন্য আমি বললাম এখানে আংশিক সাফল্য। একইভাবে ধরেন আমাদের যে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, যেটা আমার সরকারি রাষ্ট্রীয় আর্থিক শৃঙ্খলা, ফিসক্যাল ডিসিপ্লিন, সেখানেও তো একটা বড় ধস নেমেছিল। সরকারি প্রকল্প, সেটার বাস্তবায়ন, চুরি, অপচয়, সেই জায়গাটায় যেটা করেছে সরকার, যে প্রকল্প নেওয়া কমিয়েছে, ঠিক আছে, টাকা পয়সা নাই, লোন বেশি হয়ে গেছে, কিন্তু সিস্টেমটাকে ওভারহল করা সেটা হয়নি। সুতরাং সেই জায়গায় অর্থনৈতিক সুশাসন ফিরে আনার ক্ষেত্রে আংশিক সাফল্য আছে, পুরোপুরি সাফল্য নাই। আর যে দুটো জায়গায় সাফল্য অত্যন্ত লিমিটেড, সেটা, এবং সেই কারণে এই প্রতিটা জিনিসই নতুন সরকারের উপর বর্তাবে। তৃতীয়টা যেটা ছিল যে অর্থনীতির প্রবৃদ্ধির চাকা, বিশেষ করে বিনিয়োগ, আমাদের আভ্যন্তরীণ অর্থনীতির জন্য স্মল বিজনেস বা ইনফর্মাল ইকোনমির মাইক্রো এবং কটেজ, আর তার সাথে সাথে রপ্তানির ধারা, এবং এগুলোকে যে বেগবান করা প্রয়োজন ছিল। তো আমরা যদি দেখি যে দেখেন বিনিয়োগে ভালো খবর নাই, ওভারঅল বিনিয়োগ 22% নেমে গেছে। ইনভেস্টর কনফিডেন্স আরও লো। এটা বিভিন্ন কারণে 2025 জুড়ে আইন শৃঙ্খলার অবস্থা, ইলেকশন নিয়ে অগাস্টের আগ পর্যন্ত কবে হবে না আনসার্টেনটি, এবং পলিটিক্যাল গভর্নমেন্ট কবে আসবে সেটার জন্য ওয়েট অ্যান্ড সি মোড। বিনিয়োগ, সেই বিনিয়োগের যে চাকা ধাবিত করা যেত, সেটা আমরা মিস করেছি। এক্সপোর্টে আমাদের এক্সপোর্টারদের ধন্যবাদ দিতে হয় যে অগাস্ট 2025 পর্যন্ত কন্টিনিউয়াস বেড়েছে, কিন্তু আমরা এই সময়টাতে মানে সরকারের পক্ষ থেকে এক্সপোর্টকে বেগবান করার জন্য, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমরা খুব বেশি কিছু দেখিনি। দু একটা করেছে, যেমন বন্ডেড ওয়্যার হাউসে পার্শিয়াল বন্ড দিয়েছে, এটা ভালো, কিন্তু এটাকে সামগ্রিকভাবে যেভাবে করা যেত আমরা দেখিনি। স্মল বিজনেস সবচেয়ে দুর্ভাগা অবস্থায় ছিল আমি বলব, এবং সেই জায়গাটা তো আমার আভ্যন্তরীণ অর্থনীতির একটা বড় অংশ। আপনি যদি দেখেন এমনিতেই ইনফ্লেশন, ডলারের প্রাইস সব মিলিয়ে 24 অগাস্টের আগেই তাদের অবস্থা 12টা বেজেছিল স্মল বিজনেস। 24 পরে অর্থনৈতিক যে রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা, বিভিন্ন প্রোটেস্ট, এগুলোতে তাদের কিন্তু অবস্থা আরও সঙ্গীন হয়ে গেছিল। এই সময় স্মল বিজনেস চাঙ্গা করার জন্য যে বিভিন্ন নীতি কৌশল গ্রহণ করা যেত, রেগুলেটরি ইনসেন্টিভ নেওয়া যেত, অথবা ইভেন আমি বলবো যে দরকার হলে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, এগুলো আমরা আসলে দেখিনি। যার ফলে অর্থনৈতিক যে চাকাটার যে বেগবান হওয়ার কথা, সেটা একেবারেই হয়নি, ওর তার গ্রোথ ড্রাইভারগুলো। 4 নাম্বার ছিল সংস্কার, যেটা পুরো বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল এই রাজনৈতিক পট পরিবর্তনে 24-এর। আমরা একটা মানে অথরিটেরিয়ান ব্যবস্থা, যেখানে একেবারেই সুশাসন ভেঙে পড়েছিল, যেখানে আপনার রাজনৈতিক প্রশ্রয়ে যে কোনো ধরনের অন্যায় করা যেত, রাষ্ট্রীয় শৃঙ্খলা কাঠামো, অনেক কিছু রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার কাঠামো শৃঙ্খলা ভেঙে পড়েছিল। 1-2 জন ব্যক্তি, অলিগার্ক বা ক্রনি, তাদের জন্য পুরো সেক্টরকে পানিশ করা হচ্ছিল, বা মানে অ্যান্টাই সেক্টরাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। এগুলো সব মিলিয়ে কিন্তু পুরো বাংলাদেশের যে 1 নাম্বার আকাঙ্ক্ষাটা ছিল, বা টপ 2টা আকাঙ্ক্ষা আমি বলবো অগাস্ট 24 পরবর্তী,
একটা ছিল যে গণতন্ত্রের পথে ফেরত যাওয়া, আমি বলবো 1 নম্বর আকাঙ্ক্ষা। আর দ্বিতীয় আকাঙ্ক্ষাটাই ছিল সংস্কার, এবং সেই সংস্কার রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, কনস্টিটিউশন, ইলেকটোরাল সিস্টেমস, পুলিশ, আমলাতন্ত্র, একইভাবে অর্থনৈতিক সংস্কার। এই জায়গাটায় আমাদের প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পুরো দেশের কিন্তু একেবারে আকাশচুম্বী ছিল, এবং সেই থাকাটা একেবারেই অস্বাভাবিক নয়। আমরা যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি, যে সমস্যা নিয়ে শুরু করেছি নতুন যাত্রা, কিন্তু সেই অর্থনৈতিক সংস্কার কিছু হয়েছে, একেবারে হয়নি আমি বলবো না, কিন্তু এগুলো একটু মনে হয়েছে যে ছাড়া ছাড়া, মানে আইসোলেটেড বা ফ্র্যাগমেন্টেড। একটা অর্থনৈতিক সংস্কার কৌশল, একটা অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, যার আন্ডারে হয়তো একটা ধারা থাকবে বিনিয়োগ পরিবেশের কৌশল, বিনিয়োগ পরিবেশ সংস্কার, রপ্তানির বহুমুখীকরণের জন্য সংস্কার, আভ্যন্তরীণ অর্থনীতিতে আপনি অনানুষ্ঠানিক অর্থনীতির থেকে আস্তে আস্তে ফর্মাল ইকোনমিতে কিভাবে যাবেন তার জন্য সংস্কার, সার্বিকভাবে আমার রাজস্ব ব্যবস্থার সংস্কার, যাতে শুধু ট্যাক্স পেয়ারদের জীবনটাই সহজ না হবে না, তাতে সাথে সাথে রাষ্ট্রও যাতে রাজস্ব আহরণটা বাড়ে। এই যে যদি আপনি সামগ্রিক অর্থনৈতিক কৌশল চিন্তা করেন, সামগ্রিক সেই কৌশলের জন্য কি ধরনের সংস্কার, সেই জিনিসটা আমরা সেটার ছোটোখাটো কিছু বাস্তবায়ন দেখেছি, কিন্তু এটার আমার মনে হয় একটা বড় সুযোগ আমরা মিস করেছি, যে এটা 1 বছর, 3 বছর, 5 বছর মেয়াদি একটা অর্থনৈতিক সংস্কার কর্মসূচি চালু করা, তার আন্ডারে ধরেন বিনিয়োগ পরিবেশ কর্মসূচি, ট্রেড ফ্যাসিলিটেশন রিফর্ম কর্মসূচি, কারণ এগুলা কোনোটাই আপনি একটা দুটা রিফর্ম নিয়ে আসলে ওইটা একটা সাগরে একটা বালি বা একটা ড্রপ অফ ওয়াটারের মতো, কারণ এর প্রতিটা জায়গায় অনেকগুলো বিষয়ে সমন্বিত সংস্কার করতে হয়। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে সরকারের কি সেই সক্ষমতা আছে, সক্ষমতা কম, কিন্তু আমরা তো দেখেছি আমাদের উন্নয়ন সহযোগীরা তাদের একেবারে দরজা উন্মুক্ত করে দিয়েছিল, যে কি তাদের সহায়তা, আর্থিক, টেকনিক্যাল অ্যাডভাইস, সব কিছু। আর তার সাথে সাথে আমি মনে করি দেশের ভেতরে সংস্কারের যে রাজনৈতিক অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মস, সেইটার সর্বোচ্চ ফেভারেবল অবস্থা বিরাজ করছিল 24 অগাস্টের পরবর্তী বেশ কয়েকটা মাস। কিভাবে? যেমন পুরো দেশ সংস্কার চাচ্ছে, পুরো দেশ অর্থনীতির উন্নয়ন চাচ্ছে, অর্থনীতির সুশাসন চাচ্ছে, আপনার ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতির অংশীদার সবাই, বিনিয়োগ পরিবেশ, আমরা মিস করেছি সার্বিকভাবে। কয়েকটা রিফর্ম হয়েছে, কিন্তু আমি আবারও বলেছি যে প্রয়োজনটা এবং কৌশলটা এমনভাবে, এবং এটার এই ধরনের রিফর্মের নেচারটা এরকম, আপনি একটা দুটা আইসোলেটেড ওয়েতে করলে সেটার খুব বেনিফিট পাওয়া যায় না। এগুলো সামগ্রিকভাবে আমরা যেটাকে বলি সিস্টেম্যাটিক, কম্প্রিহেন্সিভ, ইন্টিগ্রেটেড, টাইম বাউন্ড রিফর্ম, সেই জায়গাটাই আমরা। সরকার কি সেটা পারবে? সেই জায়গাটা আমি মনে পারতে হবে তাদেরকে, কারণ আমি মনে করি আগামীতে যেই সরকার গঠন করবে তাদের জন্য সবচাইতে ইমিডিয়েট যে রিস্কটা সেই সরকারের জন্য থাকবে, সেটা হলো অর্থনীতি খারাপ হয়ে জনমনে ক্ষোভ জাগ্রত হওয়া। আমার মনে হয় সেটা কোনো সরকারই চাইবে না। এবং কেন বলছি, এই যে আমার তো ধরেন বিনিয়োগ, স্মল বিজনেস, সেগুলো যেহেতু খুব ভালো অবস্থায় ছিল না, এমপ্লয়মেন্টটা তো গত 15 মাসে খুবই খারাপ অবস্থায় চলে গেছে। মানে এমপ্লয়মেন্ট গ্রোথ, কিছু জায়গায় এমপ্লয়মেন্ট লস, সার্বিকভাবে কর্মসংস্থান একটা মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আগামী সরকার এসে কর্মসংস্থান যদি তাকে সাস্টেনেবল ওয়েতে, টেকসইভাবে ক্রিয়েট করতে হয়, তাকে যদি এক্সপোর্টের চাকা, রেমিটেন্সের চাকা চালিয়ে রাখতে হয় ম্যাক্রো ইকোনমির যে ডলার সাপ্লাই, সেটার জন্য আমার যদি বিনিয়োগের এফডিআই বলি, বাংলাদেশের আভ্যন্তরীণ সোর্স থেকে বিনিয়োগ, লোকাল প্রাইভেট সেক্টর, যার মাধ্যমে এমপ্লয়মেন্ট, এক্সপোর্ট, নতুন এক্সপোর্ট সেক্টর, ডাইভার্সিফিকেশন, সেই চাকাটা ঘুরবে, এগুলো যদি আমাকে আনতে হয়, আমাকে তো সেই সংস্কার একেবারে লাগবেই। এবং আমি বলবো অন্যান্য সংস্কারও গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আগামী সরকার তার রিস্কগুলো চিন্তা করে, পারহ্যাপস ইকোনমি খারাপ হলে যে রিস্কটা হতে পারে সেটা অন্যান্য যে কোনো রিস্কের আগে এসে হিট করবে, যদি এই সংস্কার বা সাহসী সিদ্ধান্তগুলো না নেওয়া হয়। যে মানি মার্কেট বাদে একটু ক্যাপিটাল মার্কেট নিয়ে সামান্য বলবেন কিনা, কারণ একদম শেষের দিকে আছি, তারপর আমার একটু জানার ইচ্ছা যে ক্যাপিটাল মার্কেটটাকে অনেক সংস্কার হবে, অনেক আশা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি, এবং বিনিয়োগকারীদের মধ্যে কোনো প্রত্যাশা যেটা ছিল সেটা নিভে গেছে। ক্যাপিটাল মার্কেট নিয়ে কিছু বলবেন? দেখেন, ক্যাপিটাল মার্কেট ব্যাপারে বাংলাদেশের দুর্ভাগ্য আজকে কয়েক দশকের, এটা শুধু গত 15 মাসের না। কেন বলছি, আমরা শুরুতেই আপনার আলোচনায় একটা আলাপ করছিলাম যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ঐতিহাসিকভাবে গত 50, 52, 54 বছর ধরেই ব্যাংক নির্ভর, প্রায় 90%
ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেমস ফ্রম ব্যাংকিং সেক্টর ট্রানজ্যাকশনস বা সেই তার মাধ্যমে অর্থায়নটা হয়। তারই ধারাবাহিকতায় আমি বলবো যে আমরা যেটা ঐতিহাসিকভাবে মিস করেছি, বাংলাদেশের নীতি নির্ধারকদের ঐতিহাসিকভাবে ভুল ছিল বা এই জায়গাটা তারা খেয়াল করেনি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে একটা বিষয় থাকে, লং টার্ম ফাইন্যান্স। ব্যাংক কখনো লং টার্ম ফাইন্যান্স করে না পৃথিবী জুড়ে, তার কনসেপ্টটাই লং টার্ম ফাইন্যান্সের না। ব্যাংকের কনসেপ্ট হচ্ছে তারা শর্ট টার্ম ফাইন্যান্স করবে, সেটা প্রজেক্ট, সেটা ওয়ার্কিং ক্যাপিটাল হোক, ট্রেড ফাইন্যান্স হোক, যেটাই হোক। কিন্তু লং টার্ম ফাইন্যান্স 3, 4, 5, 10, 15 বছর মেয়াদি। আর আপনি যদি অবকাঠামোর দিকে যান তখন তো ফাইন্যান্সের নিডটা হয়ে যায় 15, 20। আপনি হাউজিংয়ে যান, অবকাঠামো ফাইন্যান্সের নিডটা হয়ে যায় 20, 25, 30 বছরের মেয়াদি। সেগুলো কোত্থেকে আসবে এইটা কখনো চিন্তা করা হয় না, যার ফলে আমাদের সার্বিক আর্থিক খাতের যে কৌশল বিভিন্ন সময়ে ছিল সেখানে ব্যাংক ছাড়া যে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন আছে, সেই দীর্ঘমেয়াদী অর্থায়ন কোথা থেকে আসবে, ইনক্লুডিং ক্যাপিটাল মার্কেট, এবং তার জন্য কি করতে হবে, এই পুরো বিষয়টা অবহেলিত রয়ে গেছিল, নাম্বার 1। এবং সেটারই আমরা এখন ভুগছি। নাম্বার 2, এখানে রাজনৈতিক অর্থনীতি, সেখানে ব্যাংক ওনাররা, ব্যাংক মালিকরা পলিটিক্যাল ইকোনমিতে সবসময় ক্যাপিটাল মার্কেটের বিকাশকে, তাদের মালিকদের সবাই বলবো না, কিন্তু যারা রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল তারা বিভিন্ন সময়ে তারা ক্যাপিটাল মার্কেটের বিকাশকে অতটা এনকারেজ করতে দেয়নি পলিসি মেকার্সদের। কেননা তারা অনেকেই মনে করেছে ক্যাপিটাল মার্কেট গ্রো করলে ব্যাংকিংয়ের বোধহয় ব্যবসা কমে যাবে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল ধারণা। পৃথিবীতে যত বড় বড় ক্যাপিটাল মার্কেটের দেশ আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আমাদের এশিয়াতে যদি আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইভেন পাশের দেশ ভারত দেখেন, সেখানে ক্যাপিটাল মার্কেট যেভাবে গ্রো করেছে ব্যাংকিংও একই ধারায় গ্রো করেছে। একজন কিন্তু আরেকজনের ব্যবসা নষ্ট করতে পারে না। তো সেই জায়গাটায় যে পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল সেক্টর, সেখানে ব্যাংক মালিকরা আপনারা জানেন সবসময় শক্তিশালী ছিল রাজনৈতিকভাবে, সবসময়, সব আমলেই। তারা আসলে সামহাও তাদের কেউ কেউ ক্যাপিটাল মার্কেট গ্রো করবে এই জায়গাটাকে হয়তো তারা ডিসক্রিটলি ডিসকারেজ করেছিল, কারণ ওই ব্যাংকিংয়ের প্রতি তারা এটাকে একটা, আমার মনে হয়, আনফাউন্ডেড একটা থ্রেট হিসেবে দেখেছিল, যার ফলে সরকারের যারা নীতি নির্ধারক ছিল তারাও ক্যাপিটাল মার্কেটের দিকে নজর দেয়নি। 3 নম্বর বলি, লুটপাট, যার ফলে ইনভেস্টর কনফিডেন্স একেবারে তলানিতে চলে গেছিল। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটকে তো অবহেলা করা হয়েছেই, কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি 96, 97, 2008, 2009-তে, ইভেন 8-9-এর পরেও ছোট ছোটোভাবে বিভিন্নভাবে 2009-10 পার্টিকুলারলি, আমি 8-9 না, 2009-10, এবং তারপর বিভিন্ন সময়ে এই ক্যাপিটাল মার্কেটকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন আনহোলি কোয়ালিশন, তারা ব্যাপকভাবে লুটপাট করেছে ম্যানিপুলেশনের মাধ্যমে। এবং দেখা যাচ্ছে যে ওই লুটপাটের সময় নিয়ন্ত্রক সংস্থা চুপ করে বসেছিল বা লুটপাটের সহায়কের ভূমিকা অনেক জায়গায় পালন করেছে। পরবর্তীতে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে গড়িমসি ছিল, আর আনা হয়ই নাই। সব মিলিয়ে এটার যে গভর্নেন্স নিয়ে যে পারসেপশন, দেশি বিদেশি ইন্ডিভিজুয়াল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একেবারে তলানিতে। তো ফাইন্যান্সিয়াল মার্কেটস, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে কনফিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো সেটাই তো নাই। আর 4 নম্বর আমি বলবো, আমরা যেভাবে ওভারঅল কৌশলগত, বুদ্ধিদীপ্ত, সামগ্রিক, ইন্টিগ্রেটেড সংস্কার গত 16 মাসে মিস করে গেছি, একইভাবে ক্যাপিটাল মার্কেটেও কিছু উদ্যোগ আছে। উদ্যোগের আমরা সাধুবাদ জানাই, যেমন 2-1টা কমিটি করেছে, বেশ কিছু আপনার অনিয়মের তদন্ত করেছে, এগুলো ভালো ভালো স্টেপ। কিন্তু সার্বিকভাবে যে কম্প্রিহেন্সিভ রিফর্মস প্রয়োজন ছিল, সেটা আমরা অর্থনীতিতে যেভাবে দেখিনি, আমরা ক্যাপিটাল মার্কেটে ওইভাবে দেখিনি। জি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একেবারেই আপনার প্রশ্নের মাঝখানে কোনো ইন্টারাপ্ট করা যাচ্ছিল না, কারণ আপনি ধারাবাহিকভাবে বলছিলেন যে এখন আমার প্রশ্ন ইনক্লুড করার কোনো জায়গা ছিল না। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং দেশ টিভির দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন এম মাসরুর রিয়াজ। আমরা আগামীতে আবারও নতুন কোনো অতিথিদের নিয়ে আপনাদের সাথে আবারও আসবো আমাদের দেশ বাণিজ্যের আলাপ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন দেশ টিভি।